আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা অনুশীলনী ১ এর বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। সবার প্রথমে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এখানে বলা হলো মূলদ ও অমূলদ সংখ্যার উদাহরণ সহ সংজ্ঞা দাও। মূলদ সংখ্যা কাকে বলে, সংজ্ঞাও দিতে হবে, উদাহরণও দিতে হবে। অমূলদ সংখ্যা কাকে বলে, সংজ্ঞাও দিতে হবে, উদাহরণও দিতে হবে। মূলদ সংখ্যা কাকে বলে, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যা, সেটা পূর্ণ সংখ্যা হোক, সেটা দশমিক সংখ্যা হোক, যদি সেই সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, তাহলে আমরা সেই সংখ্যাটিকে মূলদ সংখ্যা বলবো। আমরা তাকে কি বলবো? মূলদ সংখ্যা বলবো। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা, q নট ইকুয়াল টু 0, সে সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। সেটা পূর্ণ সংখ্যা হইতে পারে, ভগ্নাংশ সংখ্যা হইতে পারে, দশমিক ভগ্নাংশ। আমরা যদি তাদেরকে লব বাই হর অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে পারি, তাহলে আমরা সেই সংখ্যাগুলোকে বলে ফেলবো মূলদ সংখ্যা। যেমন আমি যদি লিখি 5, এই 5 একটা মূলদ সংখ্যা। কেন? দেখেন, 5কে কিন্তু আমরা লিখতে পারি 10/2। 10কে 2 দিয়ে ভাগ করলে 5 আসে। তাহলে এই 10কে আমরা বলবো p, আর এই 2কে বলবো আমরা q। তাহলে এই 5কে p/q আকারে প্রকাশ করা গিয়েছে, তাহলে এই 5কে বলা হবে মূলদ সংখ্যা। দেখেন 1.2 এটা দশমিক সংখ্যা। 1.2 আমরা যদি লিখি যে 12/10, 12কে 10 দিয়ে ভাগ করলে 1.2 হয়, 12কে 10 দিয়ে ভাগ করলে। তো দেখেন যে এই বিষয়টা, যে 1.2 এটা একটা দশমিক সংখ্যা, তো তাকে কিন্তু আমরা এরকম লব বাই হর আকারে প্রকাশ করতে পারছি। তো এখন 12কে আমরা বলবো p, 10কে আমরা বলবো q। তাহলে 1.2 তাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পেরেছি, সুতরাং এই 1.2কে বলা হবে মূলদ সংখ্যা। তাহলে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকেই মূলদ সংখ্যা বলা হয়। তো এখন দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরে অসীম পর্যন্ত চলতেছে, কোনো শেষ নাই, চলতেছে চলতেছে এবং পুনরাবৃত্তি ঘটতেছে, তখন ওই দশমিক সংখ্যাটাকে বলা হয় অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। ওই সংখ্যাটাকে বলা হয় অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আর ওই সংখ্যাও মূলদ সংখ্যা, ওই সংখ্যাটাও মূলদ সংখ্যা। যেমন দেখেন, আমরা যদি লিখি যে 2.3333 চলতেছে চলতেছে চলতেছে, এই সংখ্যাটাকে বলা হবে মূলদ সংখ্যা। বলবেন কেন স্যার, এটা তো অসীম পর্যন্ত চলতেছে, তাহলে এটা মূলদ কীভাবে করে হলো? বিষয়টা হচ্ছে এই যে 2.3333, আমরা তাকে কিন্তু লিখতে পারি 2.3 পৌনপুনিক। এটাকে বলা হবে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। দশমিকের পরে অঙ্কের শেষ নাই, চলতেছে চলতেছে অসীম পর্যন্ত, এবং তার পুনরাবৃত্তি ঘটতেছে, একই অঙ্ক বারে বারে, একই অঙ্ক বারে বারে, তখন আমরা সেই সংখ্যাটাকে বলবো অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এবং এটা মূলদ সংখ্যা। কেন? আপনারা জানেন যে আমরা এটাকে লব বাই হর আকারে প্রকাশ করতে পারি। 9 উপরে 23 মাইনাস 2, তাহলে হবে 21/9। আমরা এখান থেকে 3 দিয়ে কাটাকাটি করতে পারি, 3 7 21 এবং 3 3 9, 7/3। অর্থাৎ আপনি যদি 7কে 3 দিয়ে ভাগ করেন, তাহলে 2.3 পৌনপুনিক আসবে। আপনি যদি 7কে 3 দিয়ে ভাগ করেন, ফলাফলটাই যে এরকম পাবেন। তাহলে দেখেন তো, এই যে 2.3 পৌনপুনিক মানে এটাই তো, নাকি? এটাই তো 2.3 পৌনপুনিক। তাকে কিন্তু আমরা 7/3 আকারে লিখতে পারছি। 7কে আমরা এখন বলবো p, আর 3কে আমরা বলবো q। তাহলে এই যে 2.3 পৌনপুনিক, তাকেও কিন্তু আমরা p/q আকারে প্রকাশ করতে পেরেছি, সুতরাং এটা হবে মূলদ সংখ্যা। সহজ কথা, যে সংখ্যা পূর্ণ সংখ্যা হোক, ভগ্নাংশ সংখ্যা হোক, যদি আমরা তাকে p/q আকারে প্রকাশ করতে পারি, তাহলে আমরা তাকে মূলদ সংখ্যা বলে ফেলবো। আমরা তাকে মূলদ সংখ্যা বলে ফেলবো। এখানে বেশ কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে, এরা সবাই মূলদ সংখ্যা। এবার আসেন অমূলদ সংখ্যা। সহজ জিনিস, যারা মূলদ না তারাই অমূলদ। অর্থাৎ যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা সম্ভব না, তাদেরকে বলা হবে অমূলদ সংখ্যা। যে সকল বাস্তব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা সম্ভব না, তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরে অঙ্কের শেষ হয় না, চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে অসীম পর্যন্ত, এবং দশমিকের পরের ওই অঙ্কগুলোর পুনরাবৃত্তি ঘটে না, সব ওলটপালট, সব ওলটপালট। দশমিকের পরের অঙ্কগুলোর কোনো পুনরাবৃত্তি ঘটে না, সব ওলটপালট অবস্থায় থাকে। তখন এটাকে বলা হয় অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। যখন পুনরাবৃত্তি ঘটতো তখন আমরা বলতাম অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আর যখন দশমিকের পরে পুনরাবৃত্তি ঘটে না,
তবে অসীম পর্যন্ত চলতেছে, তখন আমরা বলি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এই অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ হলো অমূলদ সংখ্যা, কারণ এদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এছাড়াও কিছু সংখ্যা আছে যাদেরকে আমরা দেখলেই বলে ফেলতে পারবো যে এরা অমূলদ। কেমন? সেটা হচ্ছে বর্গমূলের চিহ্ন, মানে রুট চিহ্ন। যদি রুট চিহ্নের ভিতরে যেই সংখ্যাটা আছে তাকে যদি আমরা দেখি পূর্ণবর্গ সংখ্যা না, রুট চিহ্ন স্কোয়ার রুট বর্গমূলের চিহ্নের ভিতরে যেই সংখ্যাটা বসছে সেটা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, তাহলে আমরা বলবো ওই পুরা সংখ্যাটাই অমূলদ। যেমন এই যে যেমন দেখেন, আমরা যদি বলি যে এখানের মধ্যে রুট কত 12, এই যে রুট 12 এটা কিন্তু অমূলদ সংখ্যা। কেন রুট 12 অমূলদ সংখ্যা? কারণ রুটের ভিতরে যে 12, এই 12 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যাকে বর্গ করলে 12 আসে, এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যাকে বর্গ করলে 12 আসে। সুতরাং এই 12 পূর্ণবর্গ সংখ্যা না। তো যেহেতু 12 পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে আমরা যদি এখন এই 12কে রুট করি, তাহলে ফলাফল যেটা বেরোবে সেটা অমূলদ সংখ্যা বেরোবে। ফলাফল যেটা বেরোবে সেটা কি? অমূলদ সংখ্যা বেরোবে। এছাড়াও রুট চিহ্নের ভিতরে মৌলিক সংখ্যা যারা, এই তাদেরও ওই সংখ্যা পুরাটাই অমূলদ, অর্থাৎ রুট 3। দেখেন রুটের ভিতরে 3 তো মৌলিক সংখ্যা। তো এই যে রুট 3 মানে রুট সহ রুট 3, এই ফলাফলটা হবে অমূলদ সংখ্যা। কারণ রুট 3 এর যে ফলাফল বেরোবে আপনারা দেখবেন অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বেরোবে। আমি একটু দেখাই এখানের মধ্যে রুট 3, হ্যাঁ রুট 3 দেখেন 1.732050807568877293 চলতেছে অসীম পর্যন্ত চলবে, কিন্তু দশমিকের পরে কোনো পুনরাবৃত্তি নাই। মানে সিরিয়াল মেনটেন করে যে একই জিনিস বারে বারে এমনটা না। তাহলে এটাকে বলা হবে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আর অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এই জন্য এরা অমূলদ সংখ্যা। তাহলে এই ফলাফলটা আসছে কোথা থেকে? রুট 3 থেকে। তাহলে আমরা রুট 3কে বলবো অমূলদ সংখ্যা, রুট 2 অমূলদ সংখ্যা, রুট 5 অমূলদ সংখ্যা। যদি রুট চিহ্নের ভিতরের সংখ্যাটাকে দেখতে পাই মৌলিক সংখ্যা, আমরা বুঝে যাবো এই পুরাটাই, মানে রুট সহ পুরাটা অমূলদ সংখ্যা। আবার যদি দেখি রুটের ভিতরে মৌলিক সংখ্যা না, বুঝলাম, কিন্তু যেই সংখ্যাটা আছে সেটা পূর্ণবর্গ না, তাহলে আমরা বলে ফেলবো এটা অমূলদ। যেমন রুট 12, হ্যাঁ রুট 12, দেখেন এই যে রুট 12 রুটের ভিতরে এটা মৌলিক সংখ্যা না, এটা কিন্তু পূর্ণবর্গ না। তা যদি পূর্ণবর্গ না হয় তাহলে এই রুট 12 এটা হয়ে যাবে অমূলদ সংখ্যা। এটাও দেখাই। এই যে দেখেন রুট 12 বের করবো আমরা এখন রুট 12 বের করলাম 3.4641016151377545, ওলট পালট কোনো মিল নাই। তাহলে রুট 12 এটাও অমূলদ সংখ্যা। তাহলে আমরা অমূলদ সংখ্যা কাকে বলি? যে সকল বাস্তব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলা হয়। তো আমরা যদি অমূলদ সংখ্যাকে একটু সহজভাবে চিনতে চাই, তাহলে কীভাবে করে চিনবো, চিহ্নিত করবো, কীভাবে করে শনাক্ত করবো, কীভাবে করে? অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ তারা হচ্ছে অমূলদ সংখ্যা। দশমিকের পরে অঙ্ক অনবরত চলতে থাকবে অসীম পর্যন্ত, কিন্তু পুনরাবৃত্তি ঘটবে না, তখন সেই সংখ্যা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এবং তাকে বলা হবে অমূলদ সংখ্যা। রুট চিহ্নের ভিতরে মৌলিক সংখ্যা দেখলেই বুঝে ফেলবো অমূলদ সংখ্যা। রুট চিহ্নের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে বুঝে ফেলবো অমূলদ সংখ্যা। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে এখান থেকে কিছু উদাহরণ দেওয়া আছে অমূলদ সংখ্যার। তো মূলদ সংখ্যা কাকে বলে এবং তার উদাহরণ, অমূলদ সংখ্যা কাকে বলে এবং তার উদাহরণ আমরা এখান থেকে দিলাম। এবার আসুন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে 2 নম্বর প্রশ্ন। এখানে আমাদেরকে বলল 6.34 পৌনপুনিক, 3 এর উপরে পৌনপুনিক, 4 এর উপরে পৌনপুনিক, 5.1302 এই 3টার উপরে পৌনপুনিক। এই যে 2টা সংখ্যা, এই 2টা ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা। সামান্য ভগ্নাংশে প্রকাশ করা বলতে এখানে লব বাই হরকেই বোঝানো হয়েছে। সামান্য ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ বলতে এখানে লব বাই হর আকারে প্রকাশ করতে বলা হয়েছে। যে যেই ভগ্নাংশগুলো আছে দশমিক ভগ্নাংশ, এই যে এখান থেকে পৌনপুনিক দেওয়া, তার মানে অসীম আবৃত্ত পৌনপুনিক দেওয়া, অর্থাৎ এটার পুনরাবৃত্তি ঘটবে, তাহলে অসীম আবৃত্ত। এই অসীম আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করো। তো এটা একদম সহজ, কিভাবে করে করতে পারি চলেন আমরা এখান থেকে দেখাই, পুরোটা দেখাই। এই যে 6.34 পৌনপুনিক, আমরা যেই কাজটা করব সমান চিহ্ন দিয়ে প্রথমে একটা ভাগ চিহ্ন দিয়ে দিব। আমরা দেখব পৌনপুনিক কয়টা অঙ্কের উপরে আছে, 2টা অঙ্কের উপরে, তাহলে আমরা হরের মধ্যে 2টা 9 দিব।
আমরা প্রথমেই হরে চলে যাব, দেখব আমাদেরকে যেই সংখ্যাটা দিল সেখানে পৌনঃপুনিক আছে কয়টা অঙ্কের উপরে। যে কয়টা অঙ্কের উপরে পৌনঃপুনিক থাকবে হরের মধ্যে ওই কয়টা 9 দিব। দশমিকের পরে আমরা দেখব পৌনঃপুনিক ছাড়া কয়টা অঙ্ক আছে, মানে অনাবৃত অঙ্ক। দশমিকের পরে কয়টা অঙ্ক আছে যাদের উপরে পৌনঃপুনিক নাই। আমরা দেখলাম দশমিকের পরে এমন কোনো অঙ্ক নাই যাদের উপরে পৌনঃপুনিক নাই, মানে পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নাই। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নাই, তাহলে হরের মধ্যেও কোনো কাজ করতে হবে না। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যেই কয়টা অঙ্ক থাকবে হরের মধ্যে ওই কয়টা শূন্য দিতে হবে। তো এখানে দেখতেছি দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নাই, তাহলে হরের মধ্যেও কোনো শূন্য দিতে হবে না। চলে যাব আমরা লবের মধ্যে। লবের মধ্যে গিয়ে এই দশমিকটা বাদে সম্পূর্ণ সংখ্যাটা যত হয় সেটা লিখব। এরপরে বিয়োগ চিহ্ন, হ্যাঁ বিয়োগ চিহ্ন। এবার পৌনঃপুনিক যাদের উপরে আছে তারা বাদে যেই সংখ্যাটা আছে তাকে আমরা লিখব। আবার বলি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সমান চিহ্ন দিয়ে একটা ভাগ চিহ্ন দিব। আমরা হরের কাজটা আগে করব। পৌনঃপুনিক দেওয়া আছে যে কয়টা অঙ্কের উপরে আমরা হরের মধ্যে ওই কয়টা 9 লিখব। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যে কয়টা অঙ্ক আছে আমরা হরের মধ্যে ওই কয়টা শূন্য দিব। এখানে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নাই, তাহলে আমরা হরের মধ্যে কোনো শূন্য দিব না। চলে যাবো লবের মধ্যে। দশমিক বাদে সম্পূর্ণ সংখ্যাটা যত হয় তত লিখব মাইনাস চিহ্ন। পৌনঃপুনিক দিব না কিন্তু এখন, সম্পূর্ণটা লিখব মাইনাস চিহ্ন। পৌনঃপুনিক যাদের উপরে আছে তারা বাদ, যা বাকি আছে সেটা বিয়োগ চিহ্নের পরে। 634 থেকে 6 বিয়োগ করলে 628, নিচে 99। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। 628কে 99 দিয়ে ভাগ করলে 6 সমস্ত 99 ভাগের 34 হয়। ব্যাস, তাহলে আমরা বুঝলাম 6.34 পৌনঃপুনিক এই সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হয় 6 সমস্ত 99 ভাগের 34। এবার পরবর্তী সংখ্যা, আমরা এখন পরবর্তী সংখ্যায় যাই। 5.1302 302 এর উপরে পৌনঃপুনিক দেওয়া আছে। আমরা প্রথমেই সমান চিহ্ন দিয়ে একটা ভাগ চিহ্ন দিয়ে ফেলবো। এরপরে আমরা দেখব পৌনঃপুনিক আছে কয়টা অঙ্কের উপরে, 3টা অঙ্কের উপরে। প্রিয় শিক্ষার্থীরা, জিরোর উপরে পৌনঃপুনিক দেখা যাচ্ছে না, কিন্তু আছে। কেন? কারণ জিরোর বামের অঙ্ক ডানের অঙ্ক দুইটার উপরে যেহেতু পৌনঃপুনিক, তাহলে মাঝের অঙ্কের উপরেও পৌনঃপুনিক অবশ্যই আছে। তাহলে পৌনঃপুনিক কয়টা অঙ্কের উপরে আছে? 3টা অঙ্কের উপরে। তাহলে আমরা হরের মধ্যে 3টা 9 দিব। এবার দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কয়টা অঙ্ক আছে? একটা অঙ্ক, তাহলে আমরা হরের মধ্যে একটা শূন্য দিব। ব্যাস, হরের কাজ শেষ। চলে যাই লবের মধ্যে। লবের মধ্যে গিয়ে আমরা দশমিকটা বাদে সম্পূর্ণ সংখ্যাটা বসাবো, বিয়োগ চিহ্ন দিয়ে দিব। এবার পৌনঃপুনিক আছে যাদের উপরে তারা বাদ, থাকলো কত? 51। এই 51 লিখে ফেলবো। 51,302 থেকে 51 যদি বিয়োগ করি 51,251 হয়, নিচে 9,990। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, লব বড় হর ছোট, অপ্রকৃত ভগ্নাংশ। তাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিলাম। 5 সমস্ত 9,990 ভাগের 1,301। তাহলে এই যে আমাদেরকে দুইটা সংখ্যা দিয়ে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ দুইটা দিল, দিয়ে বলল সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, আমাদেরকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান করলাম, এই প্রশ্নগুলোর আমরা সমাধানগুলো করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে। অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।